ছেলের জন্য 2-3 চামচ ছাতু গুলে নিচ্ছি। আন্টি এসে গেছে, ওকে খাইয়ে দিয়ে আসি, না হলে একদমই খেতে চায় না ছাতু। আন্টি আছে বলে তাও একটু খাইয়ে দিতে পারবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সকালে দেখো উঠে তো তোমার বাসি কাজ যা ছিল মোটামুটি হয়ে গেছে। আজ স্নান করে চলে এসেছি দেখো কিচেনে, একটু চা করে নিচ্ছি, আর এদিকে ছেলের একটু তোমার ছাতু করেছি। ছেলে পড়তে বসে গেছে, ওর আন্টি চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তা আমি তোমার বললাম ওকে যে তুই পড়তে বস, আমি তোকে একটু পরে গিয়ে দিচ্ছি। তা আমি তার মধ্যেই তোমার স্নান করতে চলে গেছিলাম। তা এখন তোমার দেখো এসে এখন ওর জন্য একটু ছাতু করে নিচ্ছি, আমার জন্য করে নেবো চা। আর আজকে তো তোমার ধোয়া ঠোয়া সমস্ত কিছু, তোমার হাঁড়ি ঠাড়ি সমস্ত কিছু বাসন টাসন তো সব ধুয়ে মেজে ঘষে তোমার আজকে হবে নিরামিষ। তা সেটাই রান্না করব। তা এখন তোমার ছেলেকে খাইয়ে দিয়ে আসি ছাতুটা, আর আমিও খেয়ে নিই একটু চা, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। আর একটু বসিয়ে দিয়েছিলাম ছেলেদের জন্য ফেনা ভাত। শনিবার দিনটা ওদের বেশিরভাগই তোমার ফেনা ভাতই দিই। একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু ঘি দিয়ে ওদের 2 ভাইকে মেখে খাইয়ে দেবো। ছোটো ছেলেকে খাইয়ে দেবো, বড়ো ছেলেকে দিয়ে দেবো। ছোটো ছেলেকে খাইয়ে দিই, তোমাদের এর আগেও বলেছিলাম যে ভীষণভাবে ভাত নষ্ট করে, তাই ওকে এখনও খাইয়ে দিতে হয়। এক এক সময় যখন কাজের চাপটা একটু বেশি পড়ে তখন হয়তো বললাম যে তুই একা খেয়ে নে, তখন আবার একা খেয়ে নেয় ঠিকই, কিন্তু ভাত ভীষণভাবে নষ্ট করে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তোমার আলু সিদ্ধটা আগে মেখে দিয়েছিলাম। আর এখন ছোটো ছেলে একটু আধটু তোমার লঙ্কা দিই মেখে, কারণ এখন তো বড় হচ্ছে, একটু আধটু লঙ্কা না খেলেও হয় না। তাই দেখো উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ওদের 2জনকে খেতে দিয়ে দেবো। আর এদিকে তোমার বিছনা টিছনাগুলিও পরিষ্কার করতে হবে। তা ঘরে আবার চলে এলাম, ঘরে এসে দেখো বেড টেডগুলি ক্লিন করছি। আর ওদিকে রান্না বান্না তোমার কি করব এখন, শাশুড়ি সেগুলি সব কাটাকুটি করে রাখছে। আর আন্টি এর মধ্যে তোমার চলেও গেছে, আন্টি চলে যাওয়ার পরই ওদেরকে খেতে দিয়েছিলাম। আন্টি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, 9:30টার মধ্যেই চলে এসছে। একদিকে কি তোমার এই শনিবারটা সকালের দিকটা পড়ে নিলে তোমার আবার 3:30-3টের সময় ওর আবার আঁকার ক্লাস থাকে। একটু বেলা করে আন্টিরা আসলে পরে তখন আবার আঁকার ক্লাসে একদম যেতে চায় না, কারণ আন্টি যদি ধরো 11টায় আসে আর 1:30-2টোর সময় যদি যায়, তারপরে আবার 3:30-3টের সময় কি আর ড্রয়িং ক্লাস ওর করতে যেতে ইচ্ছা করে বলো? এখনও তো অনেকটাই ছোট। তাই আন্টিকে বলেই দিয়েছিলাম যে তুমি 9টা 9:30টার মধ্যে চলে আসবে। তাও আন্টি সেরকমই তোমার চলেও এসেছিলো, পড়িয়ে দিয়ে চলে গেছে। তো এখন ওই ঘরে বসে একটু টিভি দেখছে, আর এখন আর পড়তে বসায়নি, বললাম থাক আজকে এখন আর বসতে হবে না। আর ড্রয়িং ক্লাস করে এসে তারপরে তো আবার তোমার সন্ধ্যার পরে আবার থাকবে, আর একজন আন্টি আসবে। এই ঘরটরগুলি পরিষ্কার করে নিচ্ছি, করে তারপরে তোমার রান্নায় যাব। আজকে তো নিরামিষের দিনে রান্না একটু তোমার একটু একটু করে অনেকটাই তোমার রান্না বেশি হয়ে যায়। অল্প অল্প করি কিন্তু তাও অনেকটাই হয়ে যায়। আর এদিকে দেখো কি রৌদ্র, দেখো দরজাটা খুলেছি মনে যেন ঘরে যত সূর্যের তাপ সব ঢুকে যাচ্ছে। আর তোমার জামা কাপড়গুলিও সব নিয়ে এলাম, জামা কাপড়গুলি মানে পুরো আগুন হয়ে গেছে। আর এদিকে দরজা জানলাগুলি ভালো করে একটু পুছে পাছে নিচ্ছি। আর যা গরম পড়েছে সত্যি, এখন প্রতিদিনই তোমার দিন দিন এত গরম পড়ছে, জানি না বৃষ্টি কবে হবে। আর এই গরমে সত্যি একদমই কাজকর্ম করতে ইচ্ছা করছে না, মানে কোনো রকমভাবে মানে ঘর ঠরগুলি নোংরা তো রাখতে পারি না, তাই ঘর টরগুলি তো রোজকার রোজ পরিষ্কার করতেই হয় বলো, তাই করা হয়। নালে সত্যি একদমই ইচ্ছা করে না, শুধু মনে হয় যেন ঘরে পাখা চালিয়ে চুপ করে বসে থাকি। রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, রান্নাবান্না সবই তো করতে হবে। গরম পড়েছে বলে তো আর আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, সমস্ত কিছুই আমাদের করতে হবে। আর এদিকে ঘরের কাজগুলি হয়ে গেছে, দেখো জামা কাপড়গুলি ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঘরের কাজটা আগে তাড়াতাড়ি সকালের দিকটা করে নিলে কি
তোমার ওইদিকে রান্নাবান্নাটা হয়ে গেলে তাও এসে একটু বসা যায়। আর সকাল সকাল কাজকর্মগুলি তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, কারণ যত বেলা বাড়বে তত গরমও বাড়বে। তাই যতটা পারি সকালের দিকটাই করার চেষ্টা করি, কিন্তু ওই এক এক সময় তোমাদের দাদাভাই হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠলে পরে, তখন আবার বিছনা টিছনাগুলি পরিষ্কার করতে একটু লেট হয়ে যায়, তখন আবার কাজের দেরি হয়ে যায়। আর এদিকে দেখো সারাদিনে কতগুলি আমার নাইটি দেখো ভাঁজ করলাম। সারাদিনই আমি জামা চেঞ্জ করতে হয়, কারণ রান্না করতে বা কাজকর্ম করতে করতে আমার পুরো নাইটিগুলি ভীষণভাবে ভিজে যায়, আর ওই ঘাম নাইটি পরে আর আমি কাজ করতে পারি না, যার জন্যে এতগুলি নাইটি তোমার হয়ে যায়। একটা তোমার ঘেমে তো স্নান হয়ে গেল নাইটি, তখন আবার ওটা আবার চেঞ্জ করে আর একটা নাইটি পরি, এরকমভাবেই আমি তোমার নাইটিগুলিকে পাল্টাতে থাকি। ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম তোমার কিচেনে। লাল শাকগুলি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে দেখো এখানে পটল আর বেগুনটাকে শাশুড়ি কেটে রেখেছিল, তা সেটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশি পটল কাটিনি, অল্প পটলই কাটা হয়েছে। বেগুনও তাই, কারণ এই গরমে বেশি ভাজা পোড়া ওরা খেতেও চাইছে না, তাই অল্প অল্প করেই সবই কাটা হয়েছে। আর করব হচ্ছে তোমার একটু আলু পোস্ত, আলু আর ঝিঙে দিয়ে একটু পোস্ত করব। তোমাদের দাদাভাই বলেছিল যে বেশি গরমে রান্না বান্না বেশি করতে হবে না, একটু আলু পোস্ত আর ডাল করো, কিন্তু সেরকম বললে কি আর হয় বলো। নিরামিষে একটু তো তোমার করতেই লাগে, কারণ ছেলে তো হয়তো আলু পোস্ত খাবে আর ডাল খাবে, ভাজা ভুজা কিচ্ছু খাবে না। ওর জন্য আবার তোমার একটু পাঁপড় ভাজতে হবে, পাঁপড় একটু ভেজে নেবো। আর লাল শাকটা দেখলাম আজকে ভালোই পেয়েছিলাম, আমাদের নিচে এক দাদাভাই আসে, তোমাদের বলেছিলাম অনেক রকম শাক নিয়ে আসে, তা তার কাছ থেকে অনেক দিন পর লাল শাকটা পেলাম। আর সত্যি বলতে আমার লাল শাক খেতে ভীষণ ভালো লাগে, আর লাল শাকটা তো খাওয়াও উপকারী, ভীষণভাবেই উপকারী। তাই আমি বেশিরভাগই লাল শাকটাই নিয়ে আসি যখনই দেখি ভালো। আর তোমাদের দাদাভাইও নিয়ে আসে, তোমাদের দাদাভাই আনে ঠিকই, এক এক সময় একটু বড় বড় পাতা নিয়ে চলে আসে, সেগুলি আবার আমার একদম ভালো লাগে না। আর আমি যখনই এরকম ছোট ছোট পাতা দেখি তখনই কিনে নিই। এদিকে পাঁপড়গুলি ভাজা হয়ে গেছে, আর এই সাদা কন্টেনারটা তুলে রাখবো। পাঁপড়গুলি হয়ে গেছে অনেকটাই বেশি, আর এদিকে কন্টেনারটা হয়ে গেছে ছোট, তার জন্য তোমার ভেঙে ভেঙে দেখো ঢোকাতে হচ্ছে। বড় কন্টেনারটা ছিল সেটাকে কোথায় রেখে দিয়েছি এখন আর কাজের তাড়াতে খুঁজে পাচ্ছি না, তাই এটার মধ্যে একটু ভেঙে ভেঙে দেখো ঢুকিয়ে দিয়েছি। আজ খাওয়ার সময় ছেলে বলছে, মা পাঁপড়গুলি এত টুকরো করে ফেলেছো। তার কি করব, বললাম যে বাবু দেখ কন্টেনারটা পাচ্ছিলাম না, তাই এইভাবেই ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজাগুলিও বসিয়ে দিলাম, আর পটলগুলি ভাজবো। আর তোমার পোস্তটা বাটতে হবে, পোস্ত তো তোমার মিক্সিতে হবে না, তাই তোমার শিলনোড়াটা আবার ভালো করে একটু ধুয়ে নিলাম। শিলনোড়া এখন ব্যবহার করা হয় না, তাই শিলনোড়াটা ভালো করে তোমার একটু সাবান দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এবার পটলগুলি দিয়ে দেব। পোস্ততে 3-4টে তোমার লঙ্কা দিয়েছি, বেশি দিইনি, কারণ ছোট ছেলেও খাবে, তাই 3-4টে লঙ্কা দিয়েছি। আর একটুখানি সামান্য দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কার গুঁড়ো। পোস্তটা বেটে নেব, খুব বেশি পোস্ত না, অল্পই পোস্ত। আর আলু আর তোমার ঝিঙে দিয়ে পোস্তটা হবে। একবেলার মতনই পোস্ত করেছি, কারণ ওবেলায় তোমার আর সেই পোস্ত থাকলে কেউ খেতে চায় না, তাই একবেলার মতনই রান্না করেছি। পোস্তটা ভালো করে দেখো বেটে নিলাম। আর পোস্ত বেশি মিহি করে আমি বাটি না, কারণ দুবার কি তিনবারও হয় না, দুবার বাটাতেই মোটামুটি হয়ে যায়। পোস্ত একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে, একদম মিহি বাটা হয়ে গেলে পোস্তর খেতে কোনো টেস্ট লাগে না, তা আমি তোমার দুবারও করেই বাটি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তোমার আলু পোস্তটা বসিয়ে দেবো। ওইদিকে তোমার পটল ভাজাগুলিও হয়ে গেছে। পটলগুলি এত ছোট ছোট তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এই পটল ভাজা তোমার যখন তোমার দুপুরের দিকে মানে আমরা খেয়েছি, তখন পুরো পটলগুলি পুরো একদম চিপসে গেছিলো। একদম ছোট ছোট পটল, আমার ইচ্ছা ছিল না এগুলি ভাজার, কিন্তু শাশুড়ি বললো যে একটু ভাজো, ভেজে ফেলো পটলগুলি। আর সত্যি বলতে পটলগুলি তোমার শুকিয়েও যাচ্ছিলো, তার জন্য একবারে ভেজে ফেললাম। এদিকে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, আর দিলাম হচ্ছে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তোমার আলুটা আর ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো
পোস্তটার মধ্যেই দিয়ে দিলাম একটু হলুদ আর একটু সামান্য বললাম যে শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দিয়ে দেবো জল। আর ওইদিকে তোমার জানলাটা আবার বন্ধ করে দিলাম, কারণ ওই জানলাটার আলোতে একদমই তোমার ক্যামেরাটায় মানে কিছু ছবি দেখা যাচ্ছিল না, মানে ভিডিওটা কিছুই তোমরা দেখতে পেতে না, তাই ওটা আবার বন্ধ করে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম একটু জল, দিয়ে এবার ঢেকে দেবো। এদিকে লাল শাকগুলি কাটা হয়ে গেছে, আরও দু একবার তোমার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর লাল শাকটা তোমার করে নিয়েছি। আর এদিকে ছেলের টাইম হয়ে গেছে আঁকার ক্লাসে, ততক্ষণে আবার ছেলেকে একটু খাইয়ে দিয়েছি। ওর আর আলু পোস্ত খেতে পারিনি, কারণ আলু পোস্তটা হয়নি। ওকে একটু ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। ও দাদা নিয়ে যাচ্ছে আঁকার ক্লাসে। আর এদিকে দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে শাকটাও ভেজে নিয়েছি, ভাত ডাল সমস্ত কিছুই হয়ে গেছে। আর এদিকে দেখো বিকেলের দিকটা আবার বসিয়ে দিয়েছি চা। ছোট ছেলে বায়না করছে, বড় ছেলেও বলছিল মা অনেকদিন দুধ চা খাই না, একটু করে দাও। তাই তিনজনের জন্য একটু দুধ চা করে নিচ্ছি। শাশুড়ি দুধ চা খুব একটা ভালোবাসে না, আর উনি তখন ঘুমোচ্ছিল। আর এদিকে দেখো একটু মুড়ি মেখে নিয়েছি, বড় ছেলে খাবে না, আমার আর ছোটো ছেলের জন্য একটু মুড়ি মেখে নিয়েছি, আর তিনজনের জন্য চা করে নিয়েছি। আর ওইদিকে তোমার বড় ছেলে তোমার শুধু বিস্কুট দিয়ে চা খেয়েছে, ও আর মুড়ি খেলো না। আর এদিকে তিনজনের জন্য চাটা দেখো নিয়ে যাচ্ছি। ঘরে বসে একটু খাবো, কারণ ডাইনিংয়ে বসে খাওয়ার মতন অবস্থা না এখনই। তোমার ডাইনিংয়ে একটু কোনো কাজ করতে গেলেই একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এদিকে চাটাও ঘরে বসে খেয়ে নিচ্ছি, খেয়ে ঠেয়ে একটু টিভি দেখছিলাম। আর ছেলে তো আজকে আর এখন আন্টি তোমার পড়িয়ে চলে গেছে। আন্টি একটু তাড়াতাড়ি এসেছিলো, 6:30টার মধ্যে আন্টি ঢুকে গেছিলো। তা ওকে পড়িয়ে যাওয়ার পরেই আমি চাটা করেছিলাম। চাটা ঘরে বসে খেয়ে ঠেয়ে তারপরে চলে গেলাম আবার কিচেনে। একটু তোমার আটা মেখে রেখেছিলাম, তা যেটা তোমার লাগবে, একটা রুটি করব আজকে, তাই একটাই তোমার রুটির নিয়েছিলাম লেচি নিয়ে, আর সব বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার রুটিটা করে নেব, আর ওদিকে বসিয়ে দেবো ভাত। ভাতটা একটু পরে বসেছিলাম, একটা রুটি তাই করে নিয়েছি। আর যে কটা বাসন ছিল সেগুলি সব ধুয়ে নিয়েছি। তাহলে চলো আজকের মতন এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যা গরম পড়েছে সবাই কিন্তু সাবধানে থেকো। আর আজকের মতন তাহলে তোমাদের সবাইকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। তাহলে সবাইকে টাটা।